5ই আগস্ট যখন শেখ হাসিনা চলে গেল, এরা যখন কনফার্ম হয়ে গেল, তারপরে আর্মি চিফ যখন সবাইকে ডাকলো এবং ঘোষণা দিল সরকার গঠন করার জন্য অথবা একটা ডিসিশন নেওয়ার জন্য, ঠিক ওই মুহূর্ত জনতার বিপ্লবের নেতাদের সর্বপ্রথম দায়িত্ব কি ছিল? বিপ্লব পরবর্তী ইমিডিয়েট যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজগুলা করা উচিত ছিল, সেটা আমার মতে সর্বপ্রথম করা উচিত ছিল প্রতিনিধিদের তো একজন আগায় আসতে হবে। তো সেই ক্ষেত্রে ছাত্ররা যেহেতু অনেকেই ছিল, তাদের মধ্য থেকে এক বা একাধিক প্রতিনিধি মিলে সর্বপ্রথম কাজ ছিল যে আর্মি বা প্রতিরক্ষা ডিপার্টমেন্টের সাথে তাদের বসাও। সর্বপ্রথম একবারে ফার্স্ট কাজ তাদের সাথে সামনে সামনে বসা উচিত। একবার ওই মুহূর্তে, যেই মুহূর্তে শেখ হাসিনা চলে গেছে, ওই মুহূর্তেই তারা মানে আর্মি চিফের জন্য অপেক্ষা না করে তোমার ছাত্র জনতার প্রতিনিধি দল নিজেরাই আর্মি, এয়ারফোর্স এবং নেভির চিফকে ডাইকা সামনে মিটিং বসানোর দরকার ছিল যে আপনারা আসেন, এখন আমাদের দেশ নতুন সিচুয়েশনে আছে, আমরা কিছু করতে চাই। এই মিটিং এ তাদের মধ্যে তখনই সেট আপ করা উচিত ছিল যে একজন নেতা যদি, মানে এদের তো নেতা নাই, এই জন্য প্রবলেম গুলো হইতো। এদের যদি নেতা থাকতো তাহলে কি হইতো, বা আমি হইলে কি করতাম? আমি হইলে তখনই তাদেরকে অপশন দিতাম দুইটা, হ্যাঁ, যে আপনাদের হাতে 10 মিনিট সময় আছে, আপনারা যদি আমাদের নীতি এবং আদর্শ মেনে আমাদের সাথে কাজ করতে চান থাকবেন, যদি মনে করেন করতে না চান বা পারবেন না, তাহলে এখনই আপনি বিদায় নেন। জাস্ট 10 মিনিট, 10 মিনিটের বেশি 1 মিনিটও দেওয়া যাবে। আচ্ছা, তুমি এর মধ্যে চাটা খাইলা, গল্প গুজব করলা, 10 মিনিট পার হয়ে গেল। তারা যদি বিদায় নেয় নিল, যদি বিদায় না নেয়, তখন তাকে মাথায় পিস্তল ধরে বলতে হবে যে আমি আমার জীবন দিয়ে, আমরা ছাত্র জনতা আমাদের জীবন উৎসর্গ করে এই দেশের দায়িত্ব নিই। আমরা যদি তোমাদের কোনো কাজে আমরা সন্দেহ পোষণ করি, আমরা যদি এদিক ওদিক পাই, আমরা মাথায় গুলি করে তোমাদেরকে জনসম্মুখে মেরে ফেলবো। আচ্ছা, তাতে হলো কি যে তুমি তোমার ওয়ার্নিং দিয়ে দিচ্ছ, তার মানে সে যদি বিন্দু মাত্র ভুল করে তুমি তাকে গুলি করে মেরে ফেলবে, সোজা হিসাব। আচ্ছা, এরপরে তাইলে তখনই তোমার ক্ষমতার সেট হয়ে গেল যে তারা তোমার কথা শুনতে বাধ্য, ঠিক না? বুঝো। আর যদি তারা শুনতে বাধ্য না হয়, তখনই তো তোমার এই আর্গুমেন্টটা হবে এই টেবিলেই। তো এই টেবিলেই তাদের এই আর্গুমেন্টটা ফিনিশ করার দরকার ছিল, যতক্ষণই লাগুক। আচ্ছা, এটা গেল ক্ষমতার চেয়ারটা, মুকুটটা মাথায় পড়ার সময় পর্যন্ত। যখনই সে মুকুটটা মাথায় পরে ফেলবে, ফার্স্ট কাজ হলো বর্ডার বন্ধ। তার উচিত ছিল ইমিডিয়েটলি সারা বাংলাদেশের জলপথ, সমুদ্রপথ, আকাশপথ সকল বর্ডার বন্ধ, একটা পিঁপড়াও পার হইতে পারবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর। তখন তুমি কি করবা যে সাথে সাথে ছাত্র জনতার একটা টিম তুমি সব জায়গায় পাঠায়, সকল এয়ারপোর্ট, সকল বর্ডারে পাঠায়, যে তোমাদের কাজ হলো সাথে সাথে ওদের আইডি কার্ড এবং সাথে 4-5 জন করে 10 জন করে যে বডিগার্ড দিয়ে যে বিভিন্ন ইয়াতে প্রতি সরকারের প্রতিনিধি হিসেবে পাঠায় দাও, যে কাজ ঠিক মতো চলতেছে কিনা। কারণ ওই সময়ে বর্ডার ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, কারণ বর্ডার দিয়েই তখন সব সন্ত্রাসীরা বলো, টাকা পাচারকারীরা বলো বা স্বৈরাচারী বলো, সবাই তখন বর্ডার দিয়ে পালানোর চেষ্টা করবে। তাদেরকে আমাদের রাখার দরকার এই কারণেই, তারা যদি শুধু ক্রিমিনাল হইতো আমরা পরেও বিচার করতে পারতাম। কিন্তু প্রবলেম হলো যে তারা যে বিলিয়ন বিলিয়ন টাকা সম্পদ যে তারা নিয়ে যাচ্ছে, এবং তারা এটা যে আমাদের পাওয়ার সম্ভাবনা কম, এই জন্য আমাদের তাদেরকে তখনই আটকানোটা বড়। তুমি একটা জিনিস ইমাজিন করতে পারো যে একজনের, যে কোনো একজন, এই 600 লোক যে বন্দী ছিল, আটকা ছিল, 600 বা তোমার এই 600 বলো বা 6000 বলো, বাংলাদেশের 6000 লোক, লেটসে 630 জন তো ছিল, লেটসে 6000 লোক বাংলাদেশের এরকম দুর্নীতিবাদ। এই 6000 লোকের যে কোনো একজনের অবৈধ সম্পত্তি দিয়ে বাংলাদেশে কি করা যায় তুমি কল্পনা করতে পারবে না। তুমি বাংলাদেশে সবচেয়ে বড় একটা হাসপাতাল করতে পারো। তুমি এই অবৈধ সম্পদের যে কোনো একজনের অবৈধ সম্পত্তি গুলা তুমি ক্রোক করে তুমি ওই মুহূর্তে সাথে সাথে যতগুলা এই ছাত্র জনতার লোক অসুস্থ ছিল, হাসপাতালে ছিল, চিকিৎসাধীন ছিল, তাদেরকে সিঙ্গাপুরে নিয়ে ট্রিটমেন্ট করাই নিয়ে আসা যায়। এই কাজ এরা করে নাই, কারণ এদের সেকেন্ড বর্ডার ক্লোজের পরবর্তী কাজ ছিল হলো এই ইমিডিয়েটলি যারা অসুস্থ, শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যাদের চিকিৎসার দরকার ছিল, তাদেরকে চিকিৎসাকরণের ব্যবস্থা করার দরকার ছিল। তাদের যদি আসলে তারা যদি জিনিসটা আবেগ থেকে করত, মানে এই ছাত্র জনতার যারা লিডার, তাদের মধ্যে যদি রিয়েলি ট্রু বিপ্লব থাকতো, মানে তারা কিন্তু, আমি তোমাকে বলছি, তারা কিন্তু কেমোফ্ল্যাশ করে, তারা কিন্তু রং বদলায় আগে থেকে। হ্যাঁ, এই জন্য তাদের টার্গেট ছিল ক্ষমতা, তাদের টার্গেট বিপ্লব না। কারণ তাদের টার্গেট যদি বিপ্লব হইতো, তাহলে তারা বিপ্লবের সাথীদের পুনর্বাসন করতো সবার আগে। তাদের যদি গণ অভ্যুত্থান হইতো, তাহলে গণ অভ্যুত্থানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ জীবন তো একবারই, জীবন তো মিনিটের মধ্যে চলে যাচ্ছে, এটা তো তুমি 2 বছর পরে পাবা। তো আমি হলে কি করতাম, আমি ওই মুহূর্তে সবার আগে সারা বাংলাদেশে যত আছে, যারা আছে অসুস্থ অবস্থায়, যাদের চিকিৎসার দরকার, সবাইকে আমি
সবচেয়ে এক্সপেন্সিভ হাসপাতালে ট্রান্সফার করতাম হেলিকপ্টার দিয়ে ইমিডিয়েটলি। কারণ কি, এবং এক্সপেন্সিভ হাসপাতালে কেন দিতাম, তোমার মনে করো অ্যাপোলো আছে, ইউনাইটেড আছে, বা আরো বড় বড় হাসপাতালে রাখতাম, সব খালি করে এদেরকে আগে চিকিৎসা করো। কেন? কারণ চিকিৎসা ব্যবস্থা হলো বাংলাদেশের মৌলিক অধিকারের মধ্যে একটা। তো মৌলিক অধিকার নিয়ে তোমরা ব্যবসা করতেছো, তাহলে তোমরা আগে এটা সেট করো, আগে ওদেরকে সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট দিবা বিনা পয়সা, কোনো এক পয়সা দিতাম না। হ্যাঁ, আর যদি পয়সা দিতে হইতো তাহলে ওই যে যারা অবৈধ সম্পত্তি করছে ওদের সম্পদ নগদে ক্রোক করে না। যেমন দুই ট্রাক পাওয়া গেছে, 2 ট্রাঙ্ক বিদেশি মুদ্রা পাওয়া গেছে, যে মেজর বা মেজর জেনারেল জিয়াউল হাসানের বাসা। তো ঠিক আছে, 1 ট্রাঙ্ক দিয়েই তো এদের চিকিৎসা কমপ্লিট করে ফেলাম যায়, কোনো সমস্যা নাই, করো। তাইলে তুমি এখানেই দেখতেছো যে এদের মেকানিজমটা হলো এরা বিভিন্ন জায়গা থেকে তার যার যার স্বার্থ নিয়ে এরা দেশের রাজনৈতিক পরিবর্তন করে ক্ষমতায় আসার জন্য, কারণ এরা এক একজন ভ্যাগাবন্ড, এদের কিন্তু অত বড় ক্লিয়ার ক্যারিয়ার নাই, একজন ডাক্তারও না, একজন ইঞ্জিনিয়ারও না, একজন এমন কোন নাই, কোন মেধাবী ছাত্র কিন্তু এরকম নাই খুব একটা, হয়তো 2-1 জন থাকতে পারে। তো এখন তার মানে হলো এদের এমনিও করার কিছু নাই। এদের চিন্তা ভাবনা ছিল ওই যে ওই ইয়ের মতো, যে যার নাই কোনো গতি সে করে রাজনীতি, সেই ওই প্রিন্সিপালে ওই ধরনের লোকজন এদের মধ্যে মনে করো যে যদি ইন্টারনাল বন্ড থাকতো, তাহলে আমি যদি ওই সময় বিপ্লবের নেতা হইতাম, আমি তৃতীয় কাজটা কি করতাম? প্রথমটা তো বললাম বর্ডার ক্লোজ, দ্বিতীয়টা হলো এদের চিকিৎসার ব্যবস্থা করা নগদে উইথিন 24 আওয়ার। তৃতীয় কাজটা আমি কি করতাম? যে মেয়েটা বলছে যে পিছনে পুলিশ সামনে স্বাধীনতা, আমি কোথায় যাব বলেন? হ্যাঁ, ওই যে একটা মেয়ের, চশমা পরা একটা মেয়ের ছবি আসলো, যে রক্ত টক্ত, হাতে লাঠি, এই মায়ের মুড়ি খায়া রক্তের ভেসে গেছে, প্রথম দিককার যে ছবিটা আসলো। তারপরে তোমার যেই মা ছেলেকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে, বিজয় হবে, তুই যা, চিন্তা করিস না, পিছন দিক দিয়ে পিঠে হাত দিয়ে পিঠ থাপড়ায় বলতেছে, চিন্তা করিস। হ্যাঁ, আচ্ছা। তারপরে তুমি মনে করো যে যেই রিক্সাওয়ালা সবকিছু দিয়ে এদের জন্য পানি কিনে দিচ্ছে, খাবার কিনে দিচ্ছে, এদেরকে বিনা পয়সায় করছে, ট্রান্সপোর্ট দিতেছে, যেই তরকারি আলা মনে করো যে সামনে দাঁড়ায় লাল পতাকা নিয়ে স্যালুট দিচ্ছে, আমি এদের সবাইকে চিনমৈত্রী মিলনায়তন বলো অথবা জাতীয় সংসদের চত্বর বলো, এখানে স্পেশাল স্টেজ করে মনে করো তাদেরকে সালাম করতাম, পায়ে হাত দিয়ে তাদেরকে সালাম করে, তারপরে যে আমরা ক্ষমতায় বসতাম, তারপরে যে আমরা চেয়ারে বসতাম, তারপরে যে আমরা শপথ নিতাম, বুঝো না? এটা করার দরকার। তো এখন হ্যাঁ, তো এখন আমি হইলে তাই হইতো, বা আমার মতো নেতা হইলে তাই হইতো, অথবা শেখ মুজিবের মতো নেতা হইলে হয়তো বা তাই হইতো। কিন্তু দুঃখ হইলো কি, যে এদের মধ্যে কিছু বীজ ঢুকে গেছে। বীজগুলা হলো কি, ওই যে মুজিবিজম, তারপরে সংবিধান চেঞ্জ করো, সংবিধান অবশ্যই খারাপ জিনিসগুলো চেঞ্জ করতে হবে, নো প্রবলেম, এটা তো নর্মাল ব্যাপার, এটা তো প্রতি সরকার এসেই করে, এটা এত আহামরির কিছু নাই। এখন তোমার যদি উদ্দেশ্য এরকম ম্যাসিভ উদ্দেশ্য না থাকে, তাহলে এটা তো তোমার স্পেশালি কিছু বলার কিছু নাই। আর তোমার সংসদীয় পাওয়ার না থাকলে তুমি কেমনে সংবিধান পরিবর্তন করো, ঠিক না? তুমি যদি প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট থাকে, তুমি যদি দেশের কর্ণধার একমাত্র ওয়ান ম্যান হয়, তখন তুমি মনে করো যে একটা সেট আপ করে, একটা ব্যবস্থা করে তুমি করতে পারবে। কিন্তু তুমি না প্রেসিডেন্ট, তুমি না ওয়ান ম্যান আর্মি, না তুমি দেশের নেতা, তাহলে তুমি কেমনে তুমি এত বড় বড় কথা বলছো? একদিকে তোমার সংবিধান পরিবর্তন করা দরকার, সংস্কার তো তোমার প্রথম কাজ। 111 সরকার এসে তো প্রথমেই 2 মাসে দেখাই দিচ্ছে, সব সাইজ করে একবারে আব্বা ডাকাই। হ্যাঁ, তো এটা তো অসম্ভব, এটা তো তোমরা করতে পারো নাই।